আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। জানাবো বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় জানিয়ে কথা বেশি না বলে কমিশন কাজে নিজেকে প্রমাণ করবে বলেও প্রত্যাশা তার। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আলাল। ক্যান্টনমেন্টের যে বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল সে বাড়ি বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। কিন্তু অন্তহীন সময় তো সেজন্য সংস্কারের জন্য নেওয়া উচিত হবে না। না, এটা দিনক্ষণ গুণে বলা যাবে না, এটা বাস্তব অবস্থা বলে দিবে। যেমন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে, এটা তো আমরা বলিনি, ওনারা করেছেন। এ তো বুঝলাম একটা পদক্ষেপ এগিয়েছে। এইভাবে যতটা আগাবে এটা আপনারাও বুঝবেন, আমরাও বুঝবো, তখনই মনে করবো যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় তৈরি হয়েছে। আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি। ওঠানামার মধ্যে দিয়ে চলছে চলতি সপ্তাহের বাজার দর। গেল কয়েকদিনে কেজি প্রতি আলুর দাম বেড়েছে ১৫ টাকা, বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। এদিকে মানভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে পেঁয়াজের দর। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, আর আমদানি করা পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকায়। কিছুটা বাড়তি খোলা ও বোতলবদ্ধ সয়াবিন তেলের দাম। বাজারে শীতের মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে। তবে পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। আলু তো ভাই গত ২০ দিন আগে আলু বেচলাম ৫৫-৬০, আলু ৭০ টাকা বেতন লাগে, ৬৪ টাকা কিনি লাগে বস্তা হিসাবে। এটা তো ভাই এক ধরনের ভালো একটা সিন্ডিকেটই। আলু আছে কিন্তু আলুর দাম কম বেছে না। কেন শীতকাল আসলে আমরা শীতকালে সব সবজি বর্তমানে বাজারে আছে, কিন্তু দাম কিন্তু তুলনামূলক অত এটা কমে না। যেমন আগে আমরা ২৮টা বিক্রি করতাম ৬০ টাকা থেকে ৬২ টাকা, এখন ওই ২৮টা ৫৭-৫৮ টাকা চলতেছে। দিনাজপুরে হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে রেকর্ড পরিমাণ আলু আমদানি হলেও কমছে না দাম। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ টাকা এবং দেশি আলু ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর বাড়তি দামে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল ভারতীয় ১৫টি ট্রাকে ৪২০ মেট্রিক টন পেঁয়াজ এবং ৭২টি ট্রাকে ১৮৫০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। দেখেন, অন্তরে করুণ ধারণা, বান্দর বুড়া হলো। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আমরা জানি পার্শ্ববর্তী দেশ থেকে আলু এবং পেঁয়াজ দুটোই আমদানি করা হয়েছে, কিন্তু পেঁয়াজের দাম কমে গেলেও প্রায় ৭২টি ট্রাকে ১৮৫০ মেট্রিক টন আলু আমদানি পরেও আলুর দাম কমছে না। এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছে আর ক্রেতাদের প্রতিক্রিয়া একটু তুলে ধরবেন আমাদের সামনে। যে সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলুর দাম না কমার কারণটি কিন্তু আমরা আমদানিকারকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে ভারতের অভ্যন্তরেই এইসব আলুর দাম নাকি বেশি, যার জন্য কিন্তু মূলত ভারত থেকে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, যার জন্য তাদেরকে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে একদিনের ব্যবধানে কিন্তু আলুর দামটি কেজি প্রতি ৫ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা যেমনটি দেখেছি, কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখলাম যে হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে, যেটি আমরা গত ২ দিন আগেও দেখেছিলাম যে ৫৩ থেকে ৫৪ টাকা দরে বিক্রি হয়েছিল। তবে সেই সঙ্গে কিন্তু দেশি আলুর দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেশি আলুর দামটি বৃদ্ধি পাওয়ার কারণটি হচ্ছে যে এখন কিন্তু দেশে কৃষকরা বীজ হিসাবে কিন্তু আলু বিক্রি করছে, যার জন্য কিন্তু এই আলুটি কিছুটা সংকট দেখাতেছে, যার জন্য দেশি আলু ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের দাম কিন্তু কমেছে। পেঁয়াজ আপনার কেজি প্রতি আপনার ৫ থেকে ১০ টাকা কেজি প্রতি কমে গেছে। এখন বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার পোকার ভেতরে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। তবে আমদানিকারকরা যেটি বলছে যে আসলে ভারতের অভ্যন্তরে যখন দাম বৃদ্ধি পায় তখন কিন্তু তাদেরকে বেশি দামে কিনতে হয়, যার জন্য কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু এর প্রভাবটা কিন্তু কিছুটা বৃদ্ধি পায়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে গতকাল কিন্তু রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে প্রায় ৭২ টাকা ১৮৫০ মেট্রিক টন আলু কিন্তু আমদানি হয়েছে, যা গত
বেশ কিছুদিন কয়েক মাসের তুলনায় কিন্তু এটি রেকর্ড পরিমাণ আলু আমদানি। তারপরে কিন্তু দাম না কমার কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছে যে আসলে এত পরিমাণ আলু আমদানি হচ্ছে এবং দেশের বাজারে আলু এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ সরকার শুল্ক মুক্ত করে দিয়েছে এবং কিছুটা শুল্ক কিন্তু কমিয়ে দিয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। তারপরে কিন্তু দাম না কমার কারণে কিন্তু ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম যে ভোক্তা অধিকার থেকে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল। সেটি আমদানিকৃত পণ্যের উপর না অভিযান পরিচালনা করে তিনি কিন্তু ঔষধের দোকানে বা অন্যান্য বিভিন্ন যে সব দ্রব্য রয়েছে সেগুলো বাজারে অভিযান পরিচালনা করেছে। এতে কিন্তু ক্রেতারা কিন্তু হতাশ যে আসলে এখন যেহেতু দেশের বাজারে নিত্যপণ্যের দাম বেশি, সেক্ষেত্রে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা না করে অন্যান্য পণ্যের বাজারে অভিযান করাটা এটি একটি অন্য বিষয় হিসেবে মনে করছে। তো এখন পর্যন্ত বলা চলে যে দেশের বাজারে পেঁয়াজের দামটা কিছুটা স্বাভাবিক থাকলেও হিলি স্থলবন্দরের বাজারে আলুর দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল সাথে আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ এবং আলু বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু রোগে আক্রান্তের হার এখনও উদ্বেগজনক, ভয়াবহতা কমার কোনো লক্ষণও নেই। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 1214 জন আর মারা গেছে 9 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপরই রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। সবচেয়ে কম আক্রান্তের হার সিলেট বিভাগে। এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 84,368 জনে। তবে সুস্থতার হার ভালো থাকায় হাসপাতাল ছেড়েছেন 80,050 জন রোগী। কিন্তু আক্রান্তের হার বেশি থাকায় মশা নিধন কার্যক্রম ও ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে সহকর্মী বিপুল দেবরায় ও খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। দর্শক, আমরা প্রথমে চলে যাব বিপুলের কাছে। বিপুল, জানাবেন উদ্বেগজনক আক্রান্ত হারের মধ্যে কর্তৃপক্ষের মশা নিধন কার্যক্রম কেমন চলছে আর এ ব্যাপারে রাজধানীবাসী কি বলছে? সাথী, আসলে আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি। আসলে সেই ভয়াবহ চিত্রটা এখনও রয়েছে এবং বিশেষ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকাল থেকে কাজ করেছি। সেখান থেকে রোগীদের একটা অভিযোগ ছিল আসলে মশা নিধনের জন্য যে কার্যক্রমটি সেটি আসলে এলাকায় হচ্ছে না। সেজন্য তারা বলছেন যে আসলে মশার যে বিস্তার এবং এডিস মশার যে বিস্তার সেটি কিন্তু আসলে কমে আসছে না। তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে সকাল মেডিকেলের হাসপাতালে যাওয়ার পরে আমরা মোহাম্মদপুর এলাকায় এসেছি। 32 নম্বর যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডে আমরা আসলে এসে দেখতে পেয়েছি আসলে বিভিন্ন বাসাবাড়ির যে বিভিন্ন দালানের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে বিভিন্ন ময়লা আবর্জনা আমরা দেখেছি এবং সেই সাথে সিটি কর্পোরেশন লোকজন এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কোনো উদ্যোগ আমরা চোখে পড়ে নাই, এমনটা আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটি বাসার যে ফাঁকা জায়গাগুলো আছে সবগুলো জায়গায় কিন্তু এইভাবে ময়লা আবর্জনা রয়েছে। তাই চিকিৎসকরা বলছেন যে আসলে সচেতন না হলে এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে না পারলে এই ভয়াবহ চিত্র কিন্তু আরও বিরাট আকার ধারণ করবে। এবং সেই সাথে এখানকার এলাকাবাসী আরেকটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে যারা মশা নিধন করার জন্য যে ওষুধ ছিটাতে আসে তারা কিন্তু সঠিকভাবে কাজ করে না এবং টাকার বিনিময়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব পরিবারগুলো টাকা দিচ্ছে এবং যেসব বাসার লোকজন টাকা দিচ্ছে সেই সব বাসার আশপাশে ওষুধ ছিটানো হচ্ছে। কিন্তু যেসব লোকজন টাকা দিতে পারছে না সেক্ষেত্রে সেই বাসায়গুলো কিন্তু আর কোনো ওষুধ ছিটানো হচ্ছে না। আসলে বলতে গেলে আমরা এখানকার যারা লোকজন রয়েছে কথা বলেছি, তারা আমাদেরকে বারবার একটি কথা জানিয়েছেন যে আসলে যারা মশা নিধন করার জন্য যারা আসছেন বা ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে লোকজনগুলো সিটি কর্পোরেশন আসছে তারা টাকার বিনিময়ে বিশেষ করে 20 থেকে 50 টাকা করে নিচ্ছে এবং এই টাকাটা না দিলে তারা সেই ওষুধগুলো ছিটাচ্ছে না। তো সাথে বলতে গেলে একেবারে এই এলাকার মশা নিধনের জন্য যে বিষয় কার্যক্রম সেটি একেবারে ভেঙে পড়েছে এবং অসাধু কিছু লোকজন এই টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় ওষুধ ছিটাচ্ছে আর বিভিন্ন জায়গায় ওষুধ ছিটাচ্ছে না। এতে করে এর বিস্তারটা আরো বেশি বাড়ছে বলে মনে করছেন। দর্শক, এই মুহূর্তে খুলনায় রয়েছেন মনিরুজ্জামান মনি, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। হ্যাঁ বিপুল, ধন্যবাদ। যেমনটা বলছিলেন, দেশের অন্যান্য জেলার মতো খুলনায় কিন্তু প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। এই হসপিটালে গেল 24 ঘন্টায় মোট 17 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর বাইরেও কিন্তু খুলনা সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। প্রতিদিনই চিকিৎসা নিচ্ছেন নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী। এই মেডিকেল কলেজে এই মুহূর্তে 124 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট 1016 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, অনেকে সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত এই মেডিকেল কলেজ হাসপাতালে মোট 13 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর যেটা বলছিলেন যে মশা নিধনের ব্যবস্থায় কিন্তু খুলনায় বিগত দিনে কিছুটা কম থাকলেও আমি এর আগের লাইভেও বলেছি মশা নিধনের ব্যবস্থা চোখে পড়ছে কম, কিন্তু গত কয়েকদিনে খুলনা সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, তার নির্দেশনায় কিন্তু মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। আমি দেখেছি গত কয়েকদিন বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসাবাড়িতেও কিন্তু মশার স্প্রে করছে, আমি নিজে দেখেছি। এই এখন পর্যন্ত খুলনার নগরীর যে সকল বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন, কারণ প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ রোগীদের সাথে একসঙ্গে কিন্তু ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে, যার ফলে কিন্তু অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী তার পরিবারের স্বজনরা কিন্তু দুঃখ প্রকাশ করে বলেছেন যে তাদের জন্য যদি আলাদা কোনো ওয়ার্ড থাকতো তাহলে চিকিৎসা হয়তো অনেক ভালো পেত, এবং আলাদা ওয়ার্ড না থাকার কারণে সাধারণ রোগীরাও কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত রোগীর থেকে ডেঙ্গু ছড়াচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন। সাথী, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ তথ্য। সাথী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের উত্তর গাজায় 2 দফা ইসরায়েলি হামলায় অন্তত 88 জনের প্রাণ গেছে। লেবাননের টায়ার ও বালবেক জেলায়ও ভয়াবহ বোমাবর্ষণ করেছে নেতানিয়াহুর সেনারা। এতে নিহত হয়েছে 47 জনেরও বেশি মানুষ। গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ের যুদ্ধ বন্ধে বিভিন্ন মহল জোরে সোরে কথা বললেও যুদ্ধবিরতিতে সমর্থন নেই মার্কিন প্রশাসনের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র চালান বন্ধ করার উদ্দেশ্যে তোলা বেশ কিছু বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা, ইতালি ও তুরস্ক। মার্কিন নির্বাচনে ভূমিধস বিজয়ের পর নিজের দ্বিতীয় মেয়াদে প্রশাসন সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনে নিয়ে আসায় নিজ দলেই সমালোচনার মুখে পড়ে তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গেটসকে মনোনয়ন দিয়ে সবচেয়ে বেশি ধাক্কা খান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এই অবস্থায় ম্যাট গেটসের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে ট্রাম্প এবার বেছে নিয়েছেন পাম বন্ডিকে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্টরা বলছেন গেটসের তুলনায় সিনেটরদের কাছ থেকে সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন বন্ডি। খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত 8টায়। এই মাঠে যে কোনো ফরম্যাটে টাইগারদের ইতিহাসটা সুখকর না থাকলেও বছরের শেষটা রাঙিয়ে তোলার দিকে নজর থাকবে মিরাজ মুমিনুলদের, আর স্বাগতিকদের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সাদা পোশাকে বছর জুড়ে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের অবস্থান ছিল একই মেরুতে, যেখানে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল বার্থওয়েট মিরাজরা। দুটো দলই সবশেষ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগারদের শুরুটা ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ দিয়ে, মাঝে পাকিস্তান সফরটা ছিল ভিন্ন। এরপর ভারত ও প্রোটিয়াদের কাছে যাচ্ছেতাইভাবে পরাজয়। এমন পরিসংখ্যান নিয়ে শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে নামবে লিটন তাস্কিনরা, যেখানে অতীতটাও সুখকর নয় টাইগারদের। সবশেষ 3 সফরেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছে। এরপরও অতীত ইতিহাস ভুলে বছরটা জয় দিয়েই শেষ করায় নজর থাকবে টাইগারদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ বছরটা অস্ট্রেলিয়ার মাঠে জয় দিয়ে শুরু করলেও পরবর্তী 5 টেস্টের 4টিতে হেরেছে, বাকি একটি ড্র। ফলে টাইগারদের বিপক্ষে অতীতকে পুঁজি করেই ঘুরে দাঁড়াতে মাঠে নামবে সামার জোসেফ, কেমার রোচরা। রাফি আমিন, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।